হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমরা আজকে ইংলিশ লিটারেচারের খুবই ইম্পর্টেন্ট একটা পয়েম নিয়ে কথা বলতে যাচ্ছি। সেপ্টেম্বর 1, 1939। এটা মূলত শুধু যারা অনার্সে পড়ে তাদের জন্য ইম্পর্টেন্ট না, এটা এবার এসএসসি টেক্সটে অন্তর্ভুক্ত করা হয়েছে ইউনিট 11 পিস অ্যান্ড কনফ্লিক্ট নামে ইউনিটের লেসন 1-এ। এই পয়েমটা লিখেছিলেন W.H. ওয়ার্ডেন, যার ফুল নাম হচ্ছে ওয়েস্টার্ন হিউজ অর্ডেন। ওয়েস্টার্ন হিউজ অর্ডেন, ঠিক আছে। তিনি 1907 সালে জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে এবং মারা যায় 1973 সালে। তো ইংল্যান্ডে জন্মগ্রহণ করার পরবর্তীতে তাকে আমেরিকান সিটিজেনশিপ দেওয়া হয়, এই জন্য তাকে ইংলিশ আমেরিকান পোয়েট বলা হয়। তো তার সম্পর্কে এতটুকু জানলাম। এবার আমরা পয়েমটাতে একটু যাই। পয়েমটা দেখো, ছোট একটা পয়েম, তাই না? তোমরা মনে করতেছো এত ছোট একটা পয়েম। আসলে এই ছোট পয়েমটা আসলেই ছোট না, এটা মূলত 99 লাইন্সের একটা পয়েম। 99টা লাইন আছে। তোমাদের এখানে প্রথমে স্ট্যান্ডাটা এখানে তুলে ধরছে। এই 99টা লাইন যদি আমাদের টেক্সট পেপারে দিত তাহলে এসএসসি স্টুডেন্টের জন্য টাফ হয়ে যেত। আমি এতটুকুই আলোচনা করব আজকে। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, পয়েম থেকে মূলত তোমাদের থিম আসতে পারে, নতুবা সামারি আসতে পারে। আমি লাইন টু লাইন পয়েম আলোচনা করার পর তোমাদের কিভাবে থিম লিখবা, সামারি লিখবা সে বিষয়ে কথা বলবো, ঠিক আছে? এবার আসি পয়েমেতে। বলছে, আই সিট অন ওয়ান অফ দ্য ডাইভস অন 52nd স্ট্রিট। আমি বসেছিলাম একটা মদের দোকানে অন 52nd স্ট্রিট। কোথায় মদের দোকানটা ছিল? 52 নম্বর রাস্তায়। তাহলে 52 নম্বর রাস্তার পাশে একটা মদের দোকান ছিল, আমি সেখানেই বসেছিলাম। তোমরা চিন্তা করতেছো যে রাইটার পয়েট যেহেতু মদের দোকানে বসে আছে, এই মদখোরের আবার পয়েমটা কীরকম হবে? আসলে এমনটা না। আমরা আমাদের দেশের মধ্যে যেমন দেখি আশেপাশে অনেকগুলো চায়ের দোকান যেখানে সেখানে পাওয়া যায়, ঠিক আমেরিকার মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মদের দোকানগুলো চায়ের দোকানের মতো অ্যাভেলেবল। বুঝছো বিষয়? আমরা বাঙালিরা 2 টাকার বাংলা মদ খেয়ে যেমন মাতলামো করি, তারা মূলত মাতলামো করে না, তারা ফিলিংসের জন্য মদগুলো পান করে। বুঝছো বিষয়? তারা যখন এই মদ পান করে ভিতরের গম্ভীর কথাগুলো তাদের মধ্য থেকে আসে। বুঝাইতে পারছি? তো এবার কি বলতেছে? আনসার্টেন অ্যান্ড অ্যাফ্রেড। আমি ভীত ছিলাম এবং অনিশ্চিত ছিলাম। আনসার্টেন মানে কি? অনিশ্চিত। অ্যাফ্রেড মানে কি? ভীত, ফ্রাইটেন। বুঝছো বিষয়? কেন ভীত ছিলাম? অ্যাজ দ্য ক্লেভার হোপস এক্সপায়ার্ড। যেহেতু চতুর বুদ্ধিগুলো, চতুর আশাগুলো এক্সপায়ার হয়ে গেছে, উত্তীর্ণ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এইখানে একটা পার্সোনিফিকেশন ব্যবহার করছে। পার্সোনিফিকেশনটা কি আমি তোমাদের বলি। পার্সোনিফিকেশন হচ্ছে একটা লিটারি টার্ম যেটা ব্যবহার করা হয় কোনো বস্তু বা বিষয়কে ব্যক্তির সঙ্গে তুলনা করা অর্থে। এখানে দেখো, চালাক কে হয়? ব্যক্তি হয়, কিন্তু আশাগুলোকে চালাক হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তার মানে আমরা প্রথম বিশ্বযুদ্ধের পর দেখছি যে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল। এই জাতিপুঞ্জর পরে আমরা দেখতেছি জাতিপুঞ্জ অনেক চেষ্টা করছে বিশ্বটাকে শান্ত রাখার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কারণ এখানে দেখো, এখানে একটা সুন্দর কথা বলা আছে, সেপ্টেম্বর 1, 1939। এখানে কিন্তু একটা এই টাইটেলের মধ্যে একটা ভাব লুকায়িত আছে, আমি পরে বলতেছি। বলছে অফ আ লো ডিসঅনেস্ট ডিকেড। বলছে অফ আ লো নিচু ডিসঅনেস্ট অসৎ ডিকেড, দশকে। তাহলে এই দশক কাকে বলে? 10 বছরের সমষ্টিকে ডিকেড বলা হয়। তাহলে কত সালকে ইঙ্গিত করতেছে এখানে? 1930 থেকে 1939, এই 10 বছরটাকে ইঙ্গিত করা হচ্ছে। তাহলে এই ডিকেডে যত পরিকল্পনা করছিল বিশ্ববাসী, বিশ্বের নেতারা যুদ্ধকে ঠেকানোর জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়। 1939-এর সেপ্টেম্বর 1, 1 সেপ্টেম্বরে জার্মানি অর্থাৎ হিটলার পোল্যান্ড আক্রমণ করে বসে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। এবার আসি ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফেয়ার। বলছে ক্রোধ এবং ভয়ের ঢেউ সার্কুলেট, ঢেকে ফেলেছে ওভার দ্য ব্রাইট। এই ব্রাইট মূলত এই সেন্টেন্সে আর্থের সিনোনিম অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে পৃথিবীটাকে আবৃত করে ফেলেছে, ঢেকে ফেলেছে ক্রোধ এবং ভয়ের ঢেউ। অ্যান্ড দ্য ডার্কেন্ড, অ্যান্ড ডার্কেন্ড, ডার্ক হচ্ছে নাউন, এর ভার্ব ফর্ম হচ্ছে ডার্কেন। বলছে অ্যান্ড ডার্কেন ল্যান্ডস অফ দ্য আর্থ, পৃথিবী পৃষ্ঠটাকে অন্ধকারাচ্ছন্ন করেছে। অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফ। অবসেস মানে হচ্ছে
অবসেস মানে আসন্ন করা, কি করা? আসন্ন করা। বলছে অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফস, আমাদের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করেছে, আচ্ছন্ন করেছে। দ্য আনমেনশনেবল অর্ডার অফ ডেথ, বলছে অকথ্য অবর্ণনীয় দুর্গন্ধ অফ ডেথ, মৃত্যুর, তাহলে মৃত্যুর অবর্ণনীয় দুর্গন্ধ অফেন্স দ্য সেপ্টেম্বর। অফেন্স মানে অপরাধী করা, অফেন্স মানে কি? অপরাধী করা, সেপ্টেম্বরকে অপরাধী করেছে। তার মানে এখানে বোঝাচ্ছে রাইটার, দেখো আমি তোমাদের একটা কথা বলি, যে প্রথমেই বলছিলাম বাঙালিরা মদ খেয়ে মাতলামো করে, কিন্তু তারা মদ খেয়ে গভীর চিন্তা করে। তো 1939 সালে 1 সেপ্টেম্বর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, তখন তিনি চিন্তা করতেছে যে ভবিষ্যতে কত মানুষের প্রাণ যেতে পারে, সারা বিশ্বটা মৃত্যুপুরীতে পরিণত হবে। ঠিক তেমনটাই হয়েছিল। প্রায় জার্মানি 2 লক্ষের মতো মানুষ মেরেছে, 2 কোটির মতো মানুষ মেরেছিল। শুধু হলোকাস্ট এর মাধ্যমে 60 লক্ষ ইহুদি মেরেছিল। ওটা ভালো করছে, সবাই বলি আলহামদুলিল্লাহ, তাই কি না? এবার চলে আসি, তো এই যে পয়েমটা পড়লাম আমরা, এটা মূলত একটা হিস্টোরিক্যাল পয়েম। এই পয়েম থেকে তোমাদের সামারি অথবা থিম আসতে পারে। যদি সামারি আসে, কিভাবে আমরা সামারিটা লিখবো তোমরা একটু লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট মেরে রাখতে পারো। এই পয়েমটা আসার সম্ভাবনা 99% তোমাদের পরীক্ষার মধ্যে, এই জন্য এই সামারিটা একটু লিখে রাখবো। আমি সহজ করে এখানে বলছি, দেখো, দিস ইজ আ হিস্টোরিক্যাল পয়েম। এটা একটা কি? এটা হচ্ছে একটা ঐতিহাসিক কবিতা। দ্য স্পিকার ডিসক্রাইবস দ্য ব্রুটালিটি, ব্রুটালিটি মানে নিষ্ঠুরতা। বলছে কবি এখানে ব্যাখ্যা করেছেন ব্রুটালিটি অফ ইমপেন্ডিং, ইমপেন্ডিং মানে আসন্ন, আসতিছে এমন, ইমপেন্ডিং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, এই যে আসন্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে নিষ্ঠুরতা, এটাই কবিতায় বর্ণনা করেছেন। অন সেপ্টেম্বর 1, 1939 এই কবিতার মধ্যে, এখানে ফুল স্টপ হবে না, এই কবিতার মধ্যে। এরপরের সেন্টেন্স কি বলছে দেখো, হি ওয়াজ ইন আ ডাইভ বার ইন নিউ ইয়র্ক সিটি। তাহলে আমরা সামারির ক্ষেত্রে পয়েমে যে কথাগুলো বলা থাকে বা প্যাসেজের মধ্যে যে কথাগুলো বলা থাকে সেই কথাগুলোই বলি, কিন্তু সেটা আমরা 7 থেকে 10টা লাইনের মধ্যে লিখবো, এর বেশি লেখা যাবে না। এরপরের সেন্টেন্স বলছে হেয়ার হি এক্সপ্রেস, এখানে তিনি প্রকাশ করেছেন হিজ মেন্টাল ফেয়ার রিগার্ডিং দ্য ওয়ার, যুদ্ধকে কেন্দ্র করে তার মানসিক যে ভয় সেটা প্রকাশ করেছেন। বিকজ অফ দ্য ওয়ার অল দ্য গুড হোপস আর গন, তাই কি না? যুদ্ধের কারণে যত ভালো চিন্তা ছিল সব চিন্তা চলে গেছে। দেয়ার ইজ অ্যাঙ্গার অ্যান্ড ফেয়ার অল অ্যারাউন্ড, চারিদিকে শুধু ভয় আর ক্রোধ, এটাই দেখা যাচ্ছে। দ্য ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যৎ, উইল বি ডেস্ট্রয়েড, কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। অ্যান্ড দ্য আর্থ উইল টার্ন ইনটু আ ডার্ক ল্যান্ড, বিশ্বটা কি হয়ে যাবে? অন্ধকার ভূমিতে পরিণত হবে। প্রাইভেট লাইফস উইল বি ডিসরাপ্টেড, ব্যক্তিগত জীবনের হস্তক্ষেপ বাড়বে। অ্যান্ড দেয়ার উইল বি আনমেনশনেবল অর্ডার অফ ডেথ উইথ দ্য আউটব্রেক অফ ওয়ার্ল্ড ওয়ার, এই যে দ্য ওয়ার, বিশ্বের যুদ্ধ ঘটার ফলে, যুদ্ধ ঘটার কারণে অকথ্য অবর্ণনীয় মৃত্যুর দুর্গন্ধ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এটাই ছিল মূলত সামারি। ঠিক একই জিনিসটা যদি তোমাদের থিম আসে, তোমরা যা শুধু পুরা সামারিটাই লিখবা, যা শুধু প্রথম লাইনটা দিস ইজ আ হিস্টোরিক্যাল পয়েম বাদ দিয়ে তোমরা লিখবা দ্য মেইন থিম, দ্য মেইন থিম অফ দ্য poem is the negative image of war. এতটুকু তার সঙ্গে এই লাইনগুলো অ্যাড করে দিবা, তোমাদের থিম হয়ে গেল। দেখো আমরা একটা ক্লাস করলাম, সামারি এবং থিম হয়ে গেল। আমরা এভাবেই পরের ক্লাসে পরের কোনো নতুন একটা কবিতা নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।